তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। সন্ধ্যায় ঘোষণা হতে পারে ফল। রাকসুতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। পদ্মা তীরবর্তী অঞ্চলে আবারও রাসেলস ভাইপার আতঙ্ক। কয়েক বছরের তুলনায় এবার সাপে কাটা রোগী বেশি। রাজশাহী মেডিকেলে মারাও গেছেন ৩ জন। জমিতে সাহার দিয়েছিলাম ধান খেতে, তারপরে কামড় দেয়। যত দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার চিকিৎসা সেবাটা শুরু করতে আমরা পারবো। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় বিলীন উদয়নগর বিজিবি ক্যাম্প। টিকে আছে শুধু ওয়াচ টাওয়ার, ঝুঁকিতে বসতবাড়ি সহ আরও নানা স্থাপনাও। রাত ভরে জায়গা থাকে যে কখন যার নদীতে বাড়ি পড়ে যায়। স্কুলের মালামাল সহ ঘর সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনো অব্যাহত রেখেছি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত 21টি হলের মধ্যে 17টিতে ভোট গণনা শেষ হয়েছে। চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, মওলানা ভাসানী হল, জাতীয় কবি নজরুল হল ও তাজউদ্দিন আহমদ হলের ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করতে সন্ধ্যা 7টা বাজতে পারে। এদিকে দুপুর নাগাদ ফল ঘোষণা শেষ করার আশা প্রকাশ করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম। বলেন, কেন্দ্রীয় সংসদের 17টি হলের ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে। জানান, 33 বছর পর জাকসু নির্বাচন হওয়ায় প্রথমবারের মতো অভিজ্ঞতা তাদের। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতেই ভোট গণনায় বেশি সময় লাগছে বলে দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এদিকে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যত ব্যালটগুলো আছে সবগুলো কিন্তু গণনা শেষ হয়েছে। সেই সাথে কেন্দ্রীয় সংসদের গণনা গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 16টি শেষ হয়েছে। কাজের অভিজ্ঞতাও আমাদের কম, শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার ভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, গণতান্ত্রিক অধিকার, সেখানে যদি কোনো যাতে কোনো প্রকার ভ্রান্তি না হয় সেজন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা যেটা ধারণা করছি বেলা 2টার মধ্যে ভোট গণনা থেকে যে প্রাপ্ত যে ফলাফল আছে সেই ফলাফলটুকু আমরা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো। আমরা হাতে যেহেতু কাউন্ট করছি সেই জন্য আমাদের সময় বেশি লাগছে। দর্শক, জাকসু নির্বাচনের ভোট গণনার খবর একটু জেনে নিতে চাই। সহকর্মী রেদওয়ান আহমেদ সঙ্গে আছেন। রেদওয়ান, 4টি হলের ভোট গণনা এখনো তো চলছে, এই মুহূর্তের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। শাওন, 4টি হলের ভোট গণনা শেষ হলে কিন্তু 21টি হল পূর্ণ হবে এবং কিছুক্ষণ আগে আমরা যেটি অধ্যাপক মনিরুজ্জামানের কাছ থেকে জানতে পারলাম যে ভোট গণনা 2:30 নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা আছে এবং ঠিক তার পরপরই তিনি জানিয়েছেন যে এই ভোট গণনা শেষে আসলে সবগুলো কেন্দ্রের ভোট একত্রিত করে সেগুলো আসলে প্রকাশ করতে করতে বেজে যাবে সন্ধ্যা 7টা। অর্থাৎ গতকাল আমাদের যেটি জানানো হয়েছিল যে গতকাল রাত্রে দেওয়ার সম্ভাবনা আছে, এখনও বলা হচ্ছে যে 2:30 বাজে দেওয়ার সম্ভাবনা আছে, তারপরে আবার জানানো হলো যে সন্ধ্যা 7টায়। আসলে সময় নিয়ে এখনও কেউ নিশ্চিত না এবং সন্ধ্যা 7টার মধ্যেও আদৌ এই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে কিনা সেটি নিয়েও কিন্তু রয়ে গেছে শঙ্কা। দর্শকদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই ফলাফলের জন্য। কতক্ষণ সেটি কিন্তু আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন কিন্তু যে 4টি হলের যে ভোট গণনা চলছে সেটি কিন্তু বেশ তোড়জোড়েই চালানো হচ্ছে, যেন খুব দ্রুত সময়ের মধ্যেই সেই ভোট গণনা সম্পন্ন করা যায়, সেই জন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করছেন। সেই সাথে শিক্ষকরা যেটি জানিয়েছেন
এবং নির্বাচন কমিশনারের সচিব যেটি আমাদের বলেছেন সেটি হচ্ছে যে 33 বছরের ইতিহাসে কিন্তু তারা এই প্রথমবারের মতো এইবারের যে জাকসু নির্বাচন সেটি তারা আয়োজন করেছেন, যার কারণে তারা বলছেন যে এতে আসলে যাতে প্রশ্নবিদ্ধ না হয় নির্বাচন, সেজন্য তারা সময় নিয়ে এই যে নির্বাচনের ফলাফল সেটি তারা প্রস্তুত করতে চান এবং তাতে যেন কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে সেজন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। সেই সাথে কমিশনারদের একজন পদত্যাগ করার পর থেকেই যে নির্বাচন নিয়ে যে আসলে শঙ্কা প্রশ্ন তৈরি হয়েছিল সেই প্রশ্ন কিন্তু এখনও রয়ে গেছে এবং এই নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত কটা নাগাদ ঘোষণা করা যায় সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, যদিও সন্ধ্যা 7টার কথা বলা হচ্ছে বারবারই, কিন্তু এই যে নির্বাচনের ফলাফল সেটি জানার জন্য আসলে শেষ পর্যন্ত দর্শকদের কয়টা পর্যন্ত অপেক্ষা করতে হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চলছে। কাল ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা, এরপরই প্রচারণায় নামবেন প্রার্থীরা। এ বিষয়ে আরো জেনে নিতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শেষ দিনে কোনো প্রার্থী কি মনোনয়নপত্র প্রত্যাহার করেছে কিনা, সব মিলিয়ে ক্যাম্পাসের চিত্র এখন কেমন দেখছেন সেটা একটু জানাবেন আমাদের। সামনে এখন পর্যন্ত একজন নারী বিষয়ক পদপ্রার্থী তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং আমি যদি দেখাই যে আরও 2 থেকে 3 জন প্রার্থী তারা এসেছেন, তারা একাধিক পদে কিন্তু মনোনয়ন তুলেছিলেন, তারা যে কোনো একটি পদে মনোনয়ন তারা কিন্তু প্রত্যাহার করে নেবেন। আপনারা কেন এসেছেন, মনোনয়ন প্রত্যাহার করে নেবেন কিনা একটু জানতে চাই আপনাদের কাছে। ধন্যবাদ তারেক ভাই, ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আমি 2টা পদের জন্য নমিনেশন পেপার তুলেছিলাম, সেটা হচ্ছে একটা সিনেট সদস্য আর একটা হচ্ছে বিতর্ক সাহিত্য সম্পাদক। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি আছে এই অথরিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে সিনেট সদস্য এবং সিনেটের কাজ হচ্ছে নীতি নির্ধারণ এবং বাজেট বাস্তবায়নের সাথে। সেই ক্ষেত্রে আমি মনে করেছি যে আমার এই সিনেট সদস্যটা অধিক গুরুত্ব দিয়েছি যাতে করে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট আছে এই ম্যান্ডেটটা নিয়ে আমি কাজ করতে পারি, এটুকুই, যাতে আমরা বিশ্ববিদ্যালয়কে একটা সুষ্ঠু পরিবেশ আনতে পারি। সেই জন্য আমি আমার একটা প্রত্যাহার করতে চাচ্ছি এবং অন্য একটা নিয়ে আমি আগাতে চাচ্ছি। ধন্যবাদ। আপনিও কি একই কারণে এসেছেন কিনা? আমি মূলত সেই রকম চিন্তাভাবনা থেকে আসিনি। আমার মূলত আশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার জায়গা থেকে, যে আমি দেখেছি কার্যনির্বাহী সদস্য পদ থেকে কাজ করার জন্য একটু কঠিন, তো সেক্ষেত্রে সিনেট পদ থেকে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম নীতি বা হচ্ছে যে শিক্ষার্থীদের কাজ সেটা করা সহজ হবে, সেই জন্যই আমি সেইখান থেকে পদটা চয়েস করেছি। ধন্যবাদ আপনাকে। শাওন শুনছিলেন, এবং যারা একাধিক পদে মনোনয়ন তুলেছিলেন তারা যে কোনো একটি পদে কিন্তু মনোনয়ন প্রত্যাহার করে নেবেন এবং বলা যায় যে আগামীকালকে কিন্তু প্রার্থীদের যে ব্যালট নম্বর সেটি দেওয়া হবে এবং জমজমাট যে প্রচারণা সেটি কালকে থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে। শাওন, অনেক ধন্যবাদ তারেক আপনাকে। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন 10 জন। সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনাস্থল তাসরিফ কটন মিলের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সংস্কারের কাজ চলছিল, তাই এক লেনেই যান চলাচল করছিল। 8টার দিকে ঢাকাগামী শ্যামলী বাংলা ও আয়ন পরিবহন নামের 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। তাদের পরিচয় জানা যায়নি। আহত 10 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। কক্সবাজার জেলা স্টেডিয়ামে সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্টেডিয়াম এলাকায়। এর আগে গতকাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরুর আগে রণক্ষেত্রে পরিণত হয় কক্সবাজার জেলা স্টেডিয়াম। শত শত দর্শক গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকতে নিলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এতেই বাধে সংঘর্ষ। আহত হয় অর্ধ শতাধিক। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ। চলতি বছরের বর্ষা মৌসুমে পদ্মার তীরবর্তী অঞ্চলে আবারও ছড়িয়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এই সাপের কামড়ে রাজশাহী মেডিকেলে এবার গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি রোগী এসেছে। আহতদের বেশিরভাগ কৃষক ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছে। দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা থেকে জমিতে কাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন কৃষক মিঠুন রায়। রাসেল বাইপাস জমিতে সাহার দিয়েছিলাম ধান খেতে, তারপরেই কামড় দেয়। বাড়ি আসি, বাড়ি থেকে তখন আবার রাজশাহী আসি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 14 নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুরে সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ছিল মোট 8 জন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে আহতদের বেশিরভাগই মাঠে ধান খেতে কাজ করার সময় দংশনের শিকার হয়েছেন। যারা সচেতন তারা হাসপাতালে যাচ্ছেন, আর যারা এখনো অসচেতন তারা গ্রামের ওঝার কাছে গিয়ে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেই পারছেন না। জঙ্গলে আমার বাঁ পাটা যেমন পড়ে লাগে কিছু একটু নুচে নিল, বাসায় এসে দেখি একটু রক্ত বার হয়েছে আর প্রচুর ব্যথা করছে। বাড়িতে দৌড়ে এসে বলছে আম্মু আমাকে সাপে কামড় মেরেছে, পাড়াতে সাপরে আছে, ওর কাছে গেছিল তো ওরা বলছে আমি পারি না, তুমি মেডিকেলে নিয়ে চলে যাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি বছর বর্ষা মৌসুমে এই হাসপাতালে সাপে কাটা রোগী সেবা নিয়েছেন মোট 359 জন। এর মধ্যে 13 জন আসেন রাসেল ভাইপারের কামড়ে। এই মৌসুমে হাসপাতালে মারা গেছেন মোট 3 জন সাপে কাটা রোগী। যত দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার চিকিৎসা সেবাটা শুরু করতে আমরা পারবো। কেননা অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা। আমি যদি অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারি সময়ের মধ্যে, সেই রোগীকে কিন্তু বাঁচানো বা সুস্থ করা অনেকাংশে জটিল হয়ে পড়ে। সাপের দংশনের পর সঠিক সময়ে হাসপাতালে না আসা ও জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে অ্যান্টিভেনাম না থাকায় সাপে কাটা রোগীর বিপদ বাড়ছে বলে জানান চিকিৎসকরা। তারা বলছেন রাসেল ভাইপারের কামড়ে রোগীর শারীরিক কিছু পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে, যে ক্ষেত্রে আইসিইউ সেবা দিতে হচ্ছে। আমাকে যে সাপে কামড় দিক না কেন, সেটা বিষধর হোক বা বিষবিহীন হোক, আমাকে সেটা নিয়ে আসলে মাতামাতি না করাই ভালো। আমাদের সবার আগে যেটি করতে হবে, নিকটস্থ হাসপাতালে যেতে হবে। সাপে কাটার পরে ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক এগুলোর কোনো গুরুত্ব নেই। পদ্মা তীরবর্তী এলাকায় রাসেল ভাইপারের উপদ্রব বেশি হওয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী 15 দিনের মধ্যেই রামেক হাসপাতালে একটি বিশেষায়িত ইউনিট চালু করার কথা রয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। মুহূর্তে তলিয়ে গেছে সীমান্তের একমাত্র নিরাপত্তা বলয় উদয়নগর বিজিবি ক্যাম্প। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ নিশ্চিহ্ন হয়েছে অনেকের বসতভিটা। সম্প্রতি 70 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাবনা দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি। কয়েকদিন আগেও দৃশ্যমান ছিল বিজিবির উদয়নগর ক্যাম্প, এখন পদ্মার গর্ভে বিলীন। টিকে আছে শুধু ওয়াচ টাওয়ার, শঙ্কা সেটিও বিলীন হতে পারে যে কোনো সময়। কুষ্টিয়ার দৌলতপুরে ভাঙছে পদ্মার পাড়। নদী তীরবর্তী অনেকেই এরই মধ্যে ঘরবাড়ি ছেড়েছেন। যারা ভিটেমাটি আঁকড়ে আছেন তারা রয়েছেন ঝুঁকিতে। পানি উন্নয়ন বোর্ডের মতে গেল 2 বছরে উদয়নগরে 800 মিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে। নদী ভাঙা যায়, এখন আমরা গরিব মানুষ, আমাদের খুব কষ্ট থাকার, আমাদের জায়গা সম্পদ নাই। স্কুলের মালামাল সহ ঘর সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, কিছুই আমরা রক্ষা করতে পারি নাই। ক্যাম্প গাঙ্গে ভাঙ্গে লইছে গা, এখন তো গরিব মানুষ সবাই বাড়িঘর ভাঙতে আছে। 17-18 বার হবে বাড়ি ভাঙতে ভাঙতে আমরা এই পর্যন্ত গায়ে পৌঁছাইছি। ভাঙনের পাশাপাশি রয়েছে বন্যার ধাক্কা, তলিয়ে যায় ফসলি জমি সহ বসতবাড়ি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। রাত্রে আমাদের বাড়ির মানুষ কেউ ঘুমাতে পারে না, রাত ভরে জেগে থাকে যে কখন যার নদীতে বাড়ি পড়ে যায়। স্থায়ীভাবে একটা বাঁধ দেয়, তাহলে আমরা হয়তো এই 12-14 হাজার লোক আমরা হয়তো যদিও বা কষ্টে খাই, তবু আমরা হয়তো এখানে থাকতে পারবো। অরক্ষিত সীমান্তে নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে বিজিবি। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবি তাদের কণ্ঠেও। একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি, যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত রেখেছি। আমরা আশাবাদী আমাদের বিওপি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ জনগণের স্বার্থে যদি একটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হলে মূলত এখানে এই বাঁধ বা এই ভাঙনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হব। ভাঙন রোধে দৌলতপুরে 13,500 মিটার বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। চাঁদপুরে কয়েকদিন ধরে ইলিশের দাম লাগামহীন। ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও চড়া দাম। ভিড় বেড়েছে পাইকারি ব্যবসায়ীদের। ক্রেতাদের অভিযোগ, সরকারের ইলিশ রপ্তানির খবরে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। তবে তা অস্বীকার করে ব্যবসায়ী নেতাদের দাবি, সরবরাহ বাড়লে রপ্তানিতে প্রভাব পড়বে না। চাঁদপুরের ইলিশ বাজার ভিড় জমিয়েছেন বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা। আছেন স্থানীয় ক্রেতারাও। হাঁকডাকে মুখর চারপাশ।
বাজার ঘুরে জানা গেল কয়েকদিন ধরেই ইলিশের দাম বাড়তে আকৃতি ভেদে সব মাছের দাম কেজিতে বেড়েছে 300 থেকে 400 টাকা। এর উত্তর জানা নেই ক্রেতাদের। গতকালও যেটা সবার নাগালের মধ্যে ছিল আজকে হঠাৎ করে বেড়ে গেছে। এখন বিভিন্ন জন মাছ কিনছে, এখন মাছটা কই যায় আমরা বলতে পারি না। মাছের দাম এত বলছেন বাইরে, মাছ অ্যাভেলেবেল কিন্তু দাম অনেক বেশি, সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের এখন ভরা মৌসুম, সরবরাহ বেড়েছে ঘাট থেকে হাটে, তাই রফতানির উদ্যোগ নিয়েছে সরকার। ক্রেতাদের দাবি, এই খবরে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে প্রকাশ্যে মাছ যাচ্ছে না। বিভিন্ন পাইকাররা মোটামুটি মাছ কিনে নিয়ে যাচ্ছে, তো বড় মাছের এই জন্য আজকে দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সরকারি বন্ধ থাকার কারণে মানুষের সমাগম একটু বেশি থাকে, খাওয়াইনাদের চাহিদাটা বেশি থাকে, সেই ক্ষেত্রে একটু বেড়ে যায়। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, ভরা মৌসুম হলেও মিলছে না পর্যাপ্ত মাছ। যোগান বাড়লে রফতানিতে প্রভাব পড়বে না। মাছের সরবরাহ এবার অনেক কম, তো যদি সরবরাহ কম থাকে তাহলে দামের উপরে প্রভাব কিছুটা পড়তে পারে, আর যদি সরবরাহ বাড়ে দামের উপরে খুব বেশি এটা প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। বর্তমান বাজারে 500 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা কেজিতে। 1 কেজির বেশি হলেই দাম হয়ে যাচ্ছে 2500 থেকে 2600 টাকার উপরে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। নৌকাবাইজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আয়োজন। নাটোরের গুরুদাসপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা, যা দেখতে ভিড় জমান বিভিন্ন বয়সী মানুষ। আমার সংস্কারের গাঙ্গে আমরা ছোট ছোট শাকন নৌকাবাজ হয়েছে, শাকন আমরা দেখেছি। আর আজ এখানে নৌকাবাজ আমরা খুব খুশিতে আসছি। আমার বাড়ির আত্মীয়স্বজন আরো আমার গ্রামের লোকজন আছে, নৌকা লিয়ে আইছে, আমরা ভ্যানে চড়ে আইছি, হাইটে আইছি অনেক দূর থেকে। এই নৌকাবাজ উৎসব কিন্তু চলনবিলের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। নাটোর জেলা সহ পার্শ্ববর্তী পাবনা, সিরাজগঞ্জ এবং সিংড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন প্রচুর পরিমাণে সমবেত হয়েছে। এই নৌকাবাজ যদি এইভাবে আসে আমরা অনেক উপকৃত হব এবং আনন্দ পাব। যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এই সুন্দর একটা বিনোদন উপহার দেওয়ার জন্য। এই ধরনের গ্রামীণ খেলাগুলো এখনো মানুষকে উদ্বেলিত করে, মানুষকে আনন্দ দেয়। আমরা এই ধরনের আয়োজন আরো অব্যাহত রাখবো। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।